মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বইটির সত্য আনন্দ পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে রাজবাড়ির রহস্য। সুনীল গঙ্গোপাধ্যায় ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ। তাঁর জন্ম 1934 সালের 7ই সেপ্টেম্বর। অত্যন্ত সৃষ্টিশীল এই লেখক আমাদের দিয়েছেন অবিস্মরণীয় কিছু গল্প, উপন্যাস এবং কবিতা। সেই সময় প্রথম আলো, পূর্ব পশ্চিম তার বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্যতম। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। তিনি ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে, আনন্দ পুরস্কারে ও আরও অন্যান্য বহু সম্মানে। আজকের গল্প প্রথম প্রকাশিত হয় 1987 সালে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে রাজবাড়ির রহস্য। টুক করে একটা শব্দ হতেই শৈবাল দত্তর ঘুম ভেঙে গেল। শব্দটা ঠিক দরজার ছিটকিনি খোলার মতো। বেডসাইড টেবিলে ঘড়ির দিকে তাকালেন শৈবাল। রাত 2:20। গতকাল রাতেও এই সময়ই ঘুম ভেঙে গেছিল তাঁর। একটা আওয়াজ শুনে চমকে উঠে বাইরে বেরিয়ে শৈবাল দেখেন তার মেয়ে দেবলীনা সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে। উড়িষ্যার কেওনঝড়ের একটি রাজবাড়িতে মেয়েকে নিয়ে বেড়াতে এসেছেন শৈবাল। বিশাল বড় প্রাসাদ, তার মধ্যে 2টি ঘর নিয়ে ওরা দুজনে রয়েছে। কিন্তু অত রাতে ঘর থেকে বেরিয়েছিল কেন দেবলীনা? তার চোখে মুখে জল ছিটিয়ে দিতে তার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না। আজকে আওয়াজ শুনেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ান শৈবাল। আস্তে আস্তে নিজের ঘরের দরজা খোলেন। ঘরের সামনে একটা লম্বা বারান্দা। বারান্দায় আলো নেই, তবে জ্যোৎস্না এসে পড়েছে। আর সেই জ্যোৎস্নায় শৈবাল দেখতে পেলেন দেবলীনাকে। সাদা একটা ফ্রক পরে এক পা করে এগিয়ে চলেছে দেবলীনা। শৈবাল নিঃশব্দে মেয়ের পিছু নিলেন। দেবলীনা বারান্দার শেষে সিঁড়ি দিয়ে নিচে নামল। একতলা সিঁড়ির সামনে একটা গোল উঠোন, তারপর লোহার গেট। গেটে প্রকাণ্ড তালা ঝুলছে। তালায় হাত বোলালো দেবলীনা। বড় লোহার গেটের মধ্যে কেটে একটা ছোট গেট তৈরি করা আছে। সেই গেটে শুধুই ছিটকিনি লাগানো। ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে যায় দেবলীনা। গেট দিয়ে বাইরে বেরোলে একসময় একটা বাগান ছিল। বহু বছরের অযত্নের ফলে তা এখন আগাছায় ভর্তি। তার মাঝখান দিয়েই সুরকির পথ। গেট দিয়ে বাইরে বেরিয়ে মেয়েকে দেখতে পেলেন না শৈবাল। সুরকির পথ দিয়ে এগিয়ে গেলেন তিনি। পথ কিছু দূর গিয়ে ডান দিকে বেঁকে গেছে। একদিকে জঙ্গল, কিন্তু দেবলীনাকে কোথাও দেখা যাচ্ছে না। খুকি, 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 তুই কোথায়? কি খুকি, তুই এখানে কি করছিস? কে আপনি? খুকি, আমি তোর বাবা। না না না। হ্যালো, হ্যাঁ, রাজা রায়চৌধুরী বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? বম্বে? না না না, আমি এখন বম্বে যেতে পারবো না। না না, আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব নয়। না, ক্ষমা করবেন। কাকাবাবু, তোমার জন্য টেলিগ্রাম এসেছে। আবার কে দেখি? ও, নরেন্দ্র ভার্মা। ইয়োর প্রেজেন্স ইজ রিকোয়েস্টেড ইন দিল্লি। ওহ, একদিকে বম্বে, একদিকে দিল্লি। দিল্লির থেকে বম্বে ভালো। দিল্লি তো আমি গেছি, বম্বে যাওয়া হয়নি কখনো। এই, তোর সামনে না পরীক্ষা?
কোথাও যেতে হবে না তোকে। আরে কিন্তু কাকাবাবু কেমন আছেন? কে? আরে শৈবাল, এসো এসো এসো। সন্তু, যা তো একটু কফির ব্যবস্থা কর। বসো শৈবাল। তুমি বেড়াতে গেছিলে না কোথায় যেন? ময়ূরভঞ্জ? না, কেওনঝড়। কি ব্যাপার, তোমায় কেমন একটা লাগছে? কিছু গোলমাল হয়েছে নাকি? দেবলীনা কোথায়? ওর একটু শরীর খারাপ। কি হয়েছে? শৈবাল দত্ত কেওনঝড়ের সব ঘটনা কাকাবাবুকে বললেন। সন্তু কফি নিয়ে এসেছিল। গরম কফিতে চুমুক দিয়ে কাকাবাবু বললেন, স্লিপ ওয়াকিং খুব আশ্চর্যের কিছু নয়, এরকম আগেও শুনেছি। তারপর তুমি ওকে কোথায় খুঁজে পেলে? আমি বাইরে অনেকক্ষণ ওকে কোথাও খুঁজে পেলাম না। তারপর ফিরে এসে দেখি ও নিজের বিছানায় ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে জিজ্ঞেস করলাম, খুকি তুই কাল রাতে বেরিয়েছিলি? ও বলল, কই না তো। ওর কিছুই মনে ছিল না কাকাবাবু। আর একটা অদ্ভুত জিনিস আছে কাকাবাবু। কি জিনিস? দেবলীনাকে আমি আগে কখনো গান গাইতে শুনিনি। ইনফ্যাক্ট ও নিজেই বলতো যে ওর গানের গলা নেই। কিন্তু কেওনঝড় থেকে ফেরার পর থেকেই লক্ষ্য করছি একটা গান ও বারবার গুনগুন করছে। দেবলীনা এখন কোথায়? আমার বাড়িতে। তুমি সঙ্গে গাড়ি এনেছো? হ্যাঁ, আপনি আসবেন আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে আমাদের বাড়িতে? হ্যাঁ, চলো একবার ওর সঙ্গে দেখা করে আসি। আসুন কাকাবাবু। হ্যাঁ, শেষবার যখন এসেছিলাম তখন তো লোডশেডিং ছিল। তোমার বাড়িটা যে এত সুন্দর সেটা বুঝতেই পারিনি। বাবুই পাখির বাসা জানেন তো? এটা হচ্ছে আমার বাবুই পাখির বাসা। আসুন ভেতরে আসুন। দেবলীনা, দেবলীনা, একবার নিচে আয় মা, দেখ কে এসেছে। এ কি, কোনো সাড়া নেই? পিসিমা, পিসিমা। কি হলো রে? দেবলীনা কি বাইরে বেরিয়েছে নাকি? কই না তো। তাহলে বোধহয় ওপরেই আছে। কাকাবাবু, আপনি দোতলায় উঠতে পারবেন কি? হ্যাঁ ঠিক আছে, চলো। দেবলীনাকে খুঁজে পাওয়া গেল দোতলায়। সে একটা খোলা জানলার পাশে বসে রয়েছে, এক দৃষ্টি তাকিয়ে রয়েছে বাইরে। তার সারা মুখে বিন্দু বিন্দু ঘাম। দেবলীনা? কে? কে কে? কাকাবাবু? কেমন আছিস রে? কাকাবাবু, ও ও আমাকে ডাকছে। ওই ওই যে ও আমাকে ডাকছে কাকাবাবু। সন্তু খানিকটা রাগারাগি করলো বটে, কিন্তু উপায় নেই। এর আগে সে কাকাবাবুর সঙ্গে সব জায়গায় গেছে, কিন্তু কেওনঝড়ে যাওয়ার উপায় নেই, কারণ তার পরীক্ষা রয়েছে। কাকাবাবু আর দেবলীনা ট্রেনের এসি চেয়ার কারে বসে চলেছেন কেওনঝড়ের সেই রাজবাড়ির উদ্দেশ্যে। দেবলীনা বেশ খুশি। সে জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখছে আর ঠোঙা থেকে বাদাম খাচ্ছে। কাকাবাবুর পাশে একজন মাঝবয়সী কাঁচা পাকা দাড়িওয়ালা লোক বসে রয়েছে। তার গায়ের জামাটা বেশ বিচিত্র। নানান রঙের কাপড়ের টুকরো জুড়ে জামাটা তৈরি হয়েছে। মাথায় বাবরি চুল। ভদ্রলোক এর মধ্যে কয়েকবার জোর করে আলাপ জমানোর চেষ্টা করেছেন, কিন্তু কাকাবাবু বিশেষ পাত্তা দেননি। কাকাবাবু, তারের ওপরে ওই যে পাখিটা বসে আছে, ওই ওই যে কালো রঙের, লেজটা মাছের মতো, ওটা কি পাখি? ওটা ফিঙে। মজার ব্যাপার কি জানিস, আমি এতবার জঙ্গলে গেছি কিন্তু ফিঙে কখনো জঙ্গলে দেখিনি, শহরেও দেখিনি। একমাত্র এই রেল লাইনের ধারেই এদের দেখা যায়। আপনি ঠিকই বলেছেন। তবে তাছাড়াও আরেকটি জায়গায় ফিঙে দেখা যায়, গন্ডারের শিঙের ওপর। এই নিয়ে আমার একটা কবিতা আছে। গন্ডারের শিঙে নাচছে একটা ফিঙে,
গন্ডারের সর্দি হলো, ফিঙে কোথায় উড়ে গেল। গন্ডারের সর্দি? এমা, আপনি দেখেননি? আপনি দেখেছেন? হ্যাঁ, বহুবার বহুবার। গন্ডারের কাতকুতুর কথা জানেন তো? আজ কাতকুতু দিলে গন্ডার 7 দিন বাদে হাসে। তা আপনি এত গন্ডার স্টাডি করলেন কোথায়? কেন, উড়িষ্যায়। ও বাবা, উড়িষ্যায় গন্ডার আছে, আমার তো জানা ছিল না। এই কেন থাকবে না, কেন থাকবে না? বেঙ্গলে আছে, আসামে আছে, আর উড়িষ্যায় থাকবে না? ভারতে জিরাফ আছে। ইনফ্যাক্ট সে নিয়েও আমার একটা কবিতা আছে। শিমলিপালের জিরাফ, লম্বা গড়ায় টানছে শুধু সিরাপ। আপনি তো বেশ পদ্য বানাতে পারেন দেখছি। তা আপনার নাম কি, কোথায় থাকা হয়? আমার নাম দারুকেশ্বর ওঝা। আসল পদবী উপাধ্যায়। ওই উপাধ্যায় থেকেই ওঝা। থাকি কিচিং বলে একটা জায়গায়। কিচিং এর নাম শুনেছেন? কিচিং? হ্যাঁ, কেমন যেন একটা চেনা চেনা লাগছে। ময়ূরভঞ্জের রাজাদের রাজধানী ছিল কিচিং। আমি অবশ্য বেশি দিন ওখানে থাকি না, কাজের জন্য। বলে কিনা সারা ভারত থেকেই ডাক পড়ে তো আমার। ও, তা কি কাজ করেন আপনি? আমার কাজ হলো, এই রে, কি করে বোঝাই? আমার কাজ হলো ভূত ধরা, বুঝেছেন? ভূত ধরা মানে আপনি সত্যি সত্যি ওঝা? নামেও ওঝা, কাজেও ওঝা। আচ্ছা, আপনি ভূত দেখেছেন? ভূত তো দেখা যায় না মামনি, গন্ধ শুকে, আওয়াজ শুনে বুঝতে হয়। ভূতের গন্ধ হয় বই কি, অনেকটা ওই পচা তেঁতুলের মতো। তা আপনি এখন বাড়ি চলেছেন? না মশাই, বাড়ি যাওয়ার সময়ই পাই না। এখন চলেছি একটা কাজের ব্যাপারে কেওনঝড়। বাহ, এই তো ভালোই হলো। আমরাও কেওনঝড় যাচ্ছি। সেখানে আপনার সঙ্গে দেখা করে আপনার কাজ করার পদ্ধতিটা দেখা যায় নাকি? আমি দেখবো, আমি দেখবো। তা তুমি ভয় না পেলে তোমায় নিশ্চয়ই দেখাবো মামনি। দারুকেশ্বরের সঙ্গে কথা বলতে বলতে সময় যে কিভাবে কেটে গেল দেবলীনা আর কাকাবাবু বুঝতেই পারলেন না। যখন দুপুরের খাবার দিয়ে গেল, তখন দারুকেশ্বর একটা অদ্ভুত কাজ করল। পকেট থেকে কয়েক টুকরো হর্তুকি বার করে হাওয়ায় ছুঁড়ে দিল। ছুঁড়ে দিতেই দেখা গেল সেগুলো ভ্যানিশ হয়ে গেছে। দারুকেশ্বর বলল, ট্রেনে নাকি অনেক সময় ভূত থাকে, এটা তাদের খাওয়ানোর জন্য। কাকাবাবু বুঝতেই পারলেন যে এটা খুবই সহজ একটা হাত সাফাইয়ের খেলা, কিন্তু কিছু বললেন না। জাজপুর কেওনঝড় রোডে ট্রেন পৌঁছল সন্ধ্যের সময়। এখান থেকে কেওনঝড় শহর 100 কিলোমিটারেরও বেশি দূরে। কাকাবাবু একটা গাড়ি ভাড়া করে বললেন, আমাদের সঙ্গে যাবেন নাকি? আপনাকে নামিয়ে দিতে পারি। হ্যাঁ বাবা, বাবা 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 বাবা, তাহলে তো ভালোই হয়। আমায় যাদের নিতে আসার কথা ছিল তাদের তো দেখতেই পাচ্ছি না। তা আপনারা থাকছেন কোথায়? ওই সার্কিট হাউস? না, আমাদের জন্য একটা বাড়ি ঠিক করা আছে এই শহর থেকে খানিকটা দূরে, গুনাসিকা পাহাড়ের কাছে। আগেকার রাজবাড়ি একটা। গুনাসিকা পাহাড়ের কাছে? আপনি কি কেওনঝড়ের রাজাদের বাড়িতে থাকবেন নাকি? মানে স্বর্ণমঞ্জুল? হ্যাঁ, বাড়িটার নাম স্বর্ণমঞ্জুলি বটে। ও, আজ রাতে আপনারা ওই হানা বাড়িতে থাকবেন? হানা বাড়ি? কি বলছেন? ওখানে তো লোকজন থাকে, দারোয়ান, মালি সবই তো আছে। এই দেবলীনাও তো কয়েকদিন আগে ওখান থেকে এসেছে। সে কি? হ্যাঁ মামনি, তুমি ওখানে কোনো খারাপ গন্ধ পাওনি? কই না তো। কোনো অদ্ভুত শব্দ শুনুনি? যেমন অনেকটা হায়নার কান্নার মতো। হায়নার হাসি হয় জানতাম, কিন্তু হায়নার কান্না তো কেউ কোনোদিন শুনেছে বলে আমার মনে হয় না। হয় বছাই হয়। কিন্তু আপনি ওই বাড়ির কথা শুনে চমকে উঠলেন কেন? আপনি ওই বাড়ির ব্যাপারে কিছু শুনেছেন নাকি? আমি কেন? ওই বাড়ির ব্যাপারে কেওনঝড়ের সবাই জানে। অশরীরী ওই বাড়িতে একেবারে ঘিস ঘিস করছে। না মশাই, ওখানে রাত কাটানো আপনাদের মোটেই উচিত হবে না। সার্কিট হাউসে যান, নাহলে কোনো হোটেল দেখে নিন। অশরীরী ঘিস ঘিস করছে? তাহলে তো ওই বাড়িতে একবার থেকে দেখতে হয়।
কি জানি, হয়তো হায়নার কান্না শোনার সৌভাগ্য আমাদেরও হবে। শুনুন, যদি থাকতেই চান তাহলে একটা জিনিস বলে রাখি, দোতলার দক্ষিণ দিকে একটা ঘর আছে, ওটায় ঢুকবেন না। ওই ঘরটা না খুব খারাপ। কেন, কি হয়েছিল ওখানে? সেসব আপনাকে অত শত রাতে আর বলবো না, পরে তো দেখা হবেই, তখন বলবো। ওই আপনি আপনি আমাকে সামনের ওই পেট্রোল পাম্পটা একটু নামিয়ে দিন। এই তাহলে স্বর্ণ মঞ্জিল। বাবা, বাড়ির কোথাও একটাও আলো জ্বলছে না তো। দেবলি না, আমি দেখছি কাকাবাবু। বাবু, আমায় এবার ছেড়ে দিন, এমনি অনেক রাত হয়ে গেছে, এরপর একা ফিরতে হবে, আর বেশি রাত হলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এই নাও তোমার টাকা। দুর্যোধন, দুর্যোধন, গেট খোলো। মনোজ বাবু, শশা বাবু। কি হলো? এদের তো আমি টেলিগ্রাম করে এসেছিলাম, পাইনি নাকি? কোনো সাড়া নেই কাকাবাবু, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে? আমাদের জন্য রান্না করে রাখতে বলেছিলাম, আমরা পৌঁছলাম না, খাওয়া দাওয়া করলাম না, আর ওরা ঘুমিয়ে পড়লো। এদিকে লোক রাত জাগতে পারে না একদম। এবার কি হবে? গাড়িটাও তো চলে গেল, সেটা থাকলে না হয় শহরের কোনো হোটেলে ব্যবস্থা করা যেত। পেছনে একটা গেট আছে, দাঁড়াও আমি দেখে আসছি। আমার টর্চটা সঙ্গে নিয়ে যা, এনে। কিছুক্ষণ পরেই বড় লোহার গেটের মধ্যে একটা ছোট দরজা খুলে গেল। কাকাবাবু, এইটা দিয়ে এসো। এ কি, তুই ভেতরে ঢুকলি কি করে? আরে পেছনের এক জায়গায় পাঁচিল একদম ভাঙা, এই দরজা বন্ধ করার কোনো মানেই হয় না। আচ্ছা, এই নে ব্যাগগুলো ধর। হ্যাঁ, এবার দেখি। বাহ, চমৎকার অভ্যর্থনা, এখানে থাকতে হবে। আগের বার কিন্তু ভালোই ব্যবস্থা ছিল কাকাবাবু, কোনো অসুবিধা হয়নি। কাকাবাবু টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়িটা দেখলেন। এখানে চোর ডাকাত লুকিয়ে থাকলে বোঝার কোনো উপায় নেই। এত বড় বাড়ি পাহারা দিতেও অনেক লোক দরকার। বাড়িতে কেউ আছেন? কে কে ওখানে? সিঁড়ির পাশের ঘরটা থেকে আওয়াজটা আসছে। চল তো দেখি। কাকাবাবু, ভূত হলে? ভালোই তো, আমার কখনো ভূত দেখা হয়নি। সিঁড়ির পাশের ঘরের দরজা কাকাবাবুর ক্রাচের এক ঠেলায় খুলে গেল। ঘরের মধ্যে টর্চের আলো ফেলতেই দেখা গেল এক কোণে উপুড় হয়ে পড়ে রয়েছে একটি লোক। তার মাথায় একটাও চুল নেই, টাক না ন্যাড়া বোঝা যাচ্ছে না, গায়ে ধুতি আর গেঞ্জি। এ কি, এই যে শশাবাবু, শশাবাবু কি হয়েছে আপনার? কে কে আপনাকে মেরে ফেললো? তুমি কে? তুমি কে? আমি দেবলি না, মনে নেই আপনার? কয়েকদিন আগেই তো এসেছিলাম। ও দিদিমণি, দিদিমণি, ওরা আমাকে মেরে ফেলবে, উনি বাবারে মেরে ফেলবে গো। কে আপনাকে মেরে ফেলবে? তা আমি কি জানি দিদিমণি, আমি কাউকে দেখতে পাইনি তো। দুর্যোধন, মনোজ বাবু, এরা কোথায় গেল? পালিয়েছে, পালিয়েছে, সবাই আমায় ছেড়ে পালিয়েছে। আমি রান্না করছিলাম তোমাদের জন্য, হঠাৎ শুনি দোতলায় দুরুম দারুম ধাম ধুরুম আওয়াজ। ওমা, সে কি আওয়াজ! সেই আওয়াজ শুনেই তো মনোজবাবু পালিয়ে গেলেন। দুর্যোধন তো ব্যাটা আগেই লম্বা দিয়েছিল, তো আমি রান্না ছেড়ে দেখতে গেলাম। উনি উনি দোতলা থেকে কারা যেন নেমে এসে আমার গলা টিপে ধরলো। তারপর তো জানি না দিদিমণি, আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমাদের জন্য যে রান্নাগুলো করেছিলেন সেগুলোর কি হলো? আগে শশাবাবু, ইনি কাকাবাবু। ও নমস্কার, নমস্কার, নমস্কার। আগে খাবার তো রাখাই আছে, তবে আপনারা এমন সময় এলেন, এ বাড়িতে থাকতে পারবেন কিনা? আমরা যখন আগের বার এসেছিলাম তখন তো এমন হয়নি। হয়, মাঝে মাঝে হয়। দোতলার ঘরে
তোমাকে বলিনি দিদিমণি, কারণ তুমি ভয় পাবে। যাই হোক, আপনারা থাকবেন কোথায়? একতলার একটা ঘরে? না না, একতলার ঘরগুলো দিনের বেলা রোদও ঢোকে না, আমরা দোতলাতেই থাকবো। আচ্ছা, তাই না হয় হবে, কিন্তু আপনার কাছে হ্যারিকেন হ্যাজাক কিছু আছে কি? অন্ধকারে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, সব ব্যবস্থাই তো আছে। দেখি দুর্যোধন ব্যাটা কোথায় পালালো, জ্বালানোর ব্যবস্থা করছি, জানান। বেশ, তাই করুন। আমরা দুজন একটু দোতলাটা দেখে আসি। না 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 না, ওরে বাবা, আমায় ফেলে যাবেন না, আমায় একা পেলে না, ওরা একেবারে উড়ি বাবা রে। তাহলে তুমি আমাদের সঙ্গে চলো। ও ও উপরে ওই 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 দেখুন, ওই দেখুন, ওই দেখুন, আবার শুরু হয়েছে। ওরা ভয়ঙ্কর, ওরা বড় ভয়ঙ্কর স্যার। কি থেকে যে কি হয় কে জানে। আরে কি থেকে কি হয় সেটাই তো আমি দেখতে চাই। চলুন। দেবলি না, তুই টর্চটা ধর, আমি ডান দিকে থাকবো, আর শশাবাবু আপনি আমাদের পেছনে থাকুন। চওড়া কাঠের সিঁড়ি, তাতে একসময় কার্পেট লাগানো ছিল, এখন শুধুই তার পেতলের আংটাগুলো পড়ে আছে। সিঁড়ির পাশের রেলিংয়ে কারুকাজ করা। ওরা সিঁড়িতে পা রাখতেই আওয়াজ হয়েছে। এদিকে ওপরের ঘরে আওয়াজ বন্ধ হয়ে গেছে। সিঁড়ির শেষে বারান্দা। কাকাবাবু সিঁড়ির ওপরে পৌঁছে থামলেন। দেবলিনা, টর্চ দিয়ে একবার ভালো করে দেখে নেই। দেবলীনা টর্চের আলোয় দেখা গেল ওদের থেকে কিছুটা দূরে মেঝেতে একটা গোল মতো জিনিস পড়ে আছে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওটা কি? ওটা কি মুন্ডু? ওরে বাবা, কাটা মুন্ডু, কাটা মুন্ডু। ভয়ে কি আপনার চোখও খারাপ হয়ে গেছে নাকি? ওটা একটা ফ্লাওয়ার ভাস। কাকাবাবু বারান্দার রেলিং ধরে ধীরে ধীরে এগোতে লাগলেন। বারান্দার অন্য পাশে সারি সারি দরজা, সব বন্ধ। দেওয়াল থেকে কয়েকটা ছবি খসে পড়েছে। মেঝেতে ভাঙা কাঁচ ছড়ানো, আর নীল রঙের চিনেমাটির ফ্লাওয়ার ভাজের পাশে আরো দুটো ভাঙা ফুলদানি পড়ে আছে। আজ সন্ধেবেলা কি এখানে ঝড় বৃষ্টি হয়েছিল? একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তেমন ঝড় তো হয়নি। কিন্তু তাহলে শশাদা, ও শশাদা, বলি বাবুরা এসেছেন? ওই তো দুর্যোধনের গলা। দুর্যোধন, তুমি কোথায় গেছিলে? আরে দিদিমণি, তোমরা এসে গেছো? আমি তোমাদের গাড়ি আসছে কিনা দেখতে গেছিলাম। দেবলিনা, নিচে গিয়ে ওকে বল যে একটা আলো জ্বেলে ওপরে নিয়ে আসতে। বলছি কাকাবাবু, এই ঘরটায় আমরা ছিলাম। এই বলে দেবলীনা একটা ঘরের দরজা খোলে, কিন্তু ঘরের ভেতরে ঢুকেই কাকাবাবু দেবলীনার পেছন পেছন ঘরে ঢুকলেন। ঘরের এক কোণে এক জোড়া হলুদ চোখ জ্বলজ্বল করছে। কাকাবাবু সঙ্গে সঙ্গে পকেট থেকে রিভলভার বার করে দুটো গুলি করলেন, কিন্তু টর্চের আলো ফেলে দেখা গেল গুলি লেগেছে একটা পেঁচার। ছি 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 ছি, একটা পেঁচাকে মেরে ফেললাম। এর মধ্যে একটা ঢ্যাঙা লম্বা লোক এসে ঘরে ঢুকলো। কি হলো? এত আওয়াজ কিসের? দুর্যোধন, দেখো না, ঘরের মধ্যে একটা পেঁচা ঢুকে বসেছিল। আমি এমন ভয় পেয়ে চেঁচালাম যে কাকাবাবু বেচারাকে গুলি করে বসলেন। এহে, এ তো ছাদে থাকতো। বৃষ্টির সময় নিশ্চয়ই ঘরে ঢুকে এসেছিল। জানলা তো খোলাই রয়েছে দেখছি। দুর্যোধন, মনোজবাবু কোথায়? উনি তো 7 দিনের ছুটিতে গেছেন। ছুটি? শশাবাবু, আপনি যে বললেন ওপরে কারা মারামারি করছিল আর সেই শব্দ শুনে উনি পালিয়ে গেছেন। কি? এই শশাদা, তুমি আবার গাঁজা খেয়েছো? যা, মাত্র দুটো টান বেজেছি। উফ, তুমি পারো বটে। শশাবাবু চলে গেলেন খাবার গরম করতে। দুর্যোধন ঘরে ঢুকে মরা পেঁচাটাকে বার করে নিয়ে গেল। সে ফিরে আসতে কাকাবাবু তাকে দিয়ে সবকটা ঘর খুলিয়ে দেখলেন। কোথাও অস্বাভাবিক কিচ্ছু নেই, যদিও ঘরগুলোয় অনেকদিন ঝাঁট পড়েনি সেটা বোঝা যাচ্ছে। দুর্যোধন সবকটা ঘর খুলেই দেখালো একমাত্র দক্ষিণ দিকের কোণের ঘরটা ছাড়া। বাবু, ওই ঘরের চাবি আমার কাছে নেই। ওই ঘরটা খুলতে মালিক বারণ করেছেন, আর চাবিও মনোজবাবুর কাছেই থাকে। তোমার মালিক আমায় বলেছে আমরা যে কোনো ঘরে থাকতে পারি। আমি এই ঘরেই থাকবো। চাবি যদি মনোজবাবুর কাছে থাকে তাহলে তার ঘর থেকে নিয়ে এসো, যাও। দুর্যোধন অনিচ্ছা সত্ত্বেও গেল। থাকার জন্য সত্যি এই ঘরটা ভালো।
বারান্দার এই পাশটা থেকে দেখা যায় একটা পুকুর, পুকুরের ধারে একটা পুরনো মন্দির আছে। হ্যাঁ, আর ওই বাড়িটার উল্টো দিকে যে জঙ্গল আছে তার ভেতরে একটা টিলা আছে। তুমি জানলে কি করে? তোর বাবার কাছেই শুনেছি। এই সময় দুর্যোধন একটা চাবির গোছা নিয়ে ফিরে এলো। এই নিন বাবু, আপনি খুলুন। কেন, তোমার আপত্তি কিসে? ওই ঘরে আমাদের মেজ রাজাবাবুর মেয়ে চম্পা মারা গিয়েছিল। কাকাবাবু চাবি নিয়ে ঘর খুললেন, তারপর টর্চ হাতে ঘরে ঢুকলেন। চারিদিকে আলো ঘুরিয়ে দেখে বাইরে বেরিয়ে এলেন। না, এই ঘরে থাকা যাবে না রে। ঘর ভর্তি গদি, তোষক আর বালিশ। দুর্যোধন, তুমি অন্য কোনো ঘরের ব্যবস্থা করো বড়। অন্য ঘরের ব্যবস্থাই হলো। কলে জল নেই, কারণ ট্যাঙ্কে জল ভরা হয়নি। দুর্যোধন মগে করে জল নিয়ে এলো কাকাবাবু আর দেবলীনার মুখ হাত ধোয়ার জন্য। তারপর বারান্দাতেই চেয়ার টেবিলে শশাবাবু রাতের খাবার দিয়ে গেলেন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কাকাবাবু আর দেবলীনা বারান্দায় বসেছিলেন। দেবলীনা, আগের বার তোরা যখন এসেছিলি, যখন তুই দুবার ঘুমের মধ্যে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছিলি, তোর মনে আছে? বাবা আমায় বলেছিল, কিন্তু আমার সত্যি কিছু মনে নেই। আগের বার অস্বাভাবিক কিছু হয়েছিল? না তো, আমার তো খুব ভালোই লেগেছিল। মনোজবাবু আমাদের শিকারের গল্প বলেছিলেন। ওই চম্পা বলে মেয়েটার ব্যাপারে কিছু শুনিসনি? আর দক্ষিণের ঘরেও ঢুকিসনি? না। কিন্তু তুই যে কলকাতায় বলেছিলি তোকে নাকি কেউ ডাকতো। সেটা কিন্তু সত্যি। আমি মাঝে মাঝে একটা মেয়েকে দেখতে পেতাম যে আমায় ডাকতো। একবার তো আমার মনে আছে, পুকুর পাড় থেকে আমায় ডাকছিল। আমি তার পেছনে পেছনে গেলাম। মেয়েটা না ওই মন্দিরের ভেতরে ঢুকে গেল। আমি ভেতরে গিয়ে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমার সঙ্গে শর্মিলা এসেছিল। আমি ওকেও জিজ্ঞেস করলাম, ও বলল ও কাউকে দেখেনি। ঠিক আছে, আজকে রাতটা রেস্ট নিয়ে নে। কালকে তোর ওপর একটা এক্সপেরিমেন্ট করব। কি এক্সপেরিমেন্ট? হিপনোটিজম কাকে বলে জানিস তো? সোনার কেল্লায় মুকুলকে যেমন করেছিল? হ্যাঁ, ঠিক সেই রকম। তুই ভয় পাবি না তো? না। এই সময় শশাবাবু কাকাবাবুর জন্য কফি হাতে ফিরে এলেন। আচ্ছা শশাবাবু, আপনি কতদিন এখানে কাজ করছেন? তা বাবু 27 বছর হয়ে গেল। প্রথমে কাজ পেয়েছিলাম রাজাবাবুদের কটকের বাড়িতে। বড় রাজাবাবু যখন কটক থেকে এখানে চলে এলেন, আমায় নিয়ে এলেন। তা তিনি তো এই বাড়িতেই মারা গেলেন। রাজারা ক ভাই ছিলেন? তা বাবু 5 ভাই। তাদের মধ্যে এখন বেঁচে আছেন মাত্র 2 জন। ছোট রাজাবাবু থাকেন ভুবনেশ্বরে, আর মেজ রাজাবাবু কলকাতায়। তো এখানে যখন আসেনি না, বাড়িটা বেচে দেন না কেন? হ্যাঁ গে, জঙ্গলের মধ্যে এত বড় বাড়ি কে কিনবে? তাও বটে। আচ্ছা, 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো? হ্যাঁ, খুবই ভালো। একবার তো শশাবাবুর কথা শেষ হলো না, কারণ ঠিক এই মুহূর্তে দক্ষিণের ঘরের দরজাটা খুলে গেল, আর ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। গায়ে টকটকে লাল ধুতি আর লাল চাদর, গলায় রুদ্রাক্ষের মালা, মাথার চুল আর মুখের দাড়ি ধবধবে সাদা। গুরুদেব। উনি কি? রাজাবাবুদের গুরুদেব। ওরে বাবা, মাঝে মাঝে আসেন। 100 বছরেরও বেশি বয়স। কিন্তু উনি এই ঘরের ভেতর থেকে বেরোলেন কি করে? ঘরে তো কেউ ছিল না। শশাবাবু এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। বৃদ্ধ কাকাবাবুদের দিকেই এগিয়ে আসছেন। শশাবাবু অজ্ঞান হয়ে গেলেন। কাকাবাবু বৃদ্ধকে নমস্কার করলেন। তিনি হাত তুললেন আশীর্বাদের ভঙ্গিতে। তারপর বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। দেবলীনা, ওঠ, 8টা বাজে।
গুড মর্নিং। ট্যাঙ্কে জল ভরে দিয়েছে, কাজেই কলে জল পাবি। গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি ব্রেকফাস্ট দিতে বলে দিয়েছি। শশাবাবু কিছুক্ষণ পরেই নিয়ে চলে আসবেন। দেবলীনা বাথরুমে যেতে কাকাবাবু জানলার পাশে এসে দাঁড়ালেন। এই জানলা থেকে পাশের পুকুরের খানিকটা দেখা যাচ্ছে। পুকুরের ধারে অনেক বক বসে আছে, আর বাড়ির চারপাশে প্রচুর দেবদারু গাছ। সত্যিই খুব সুন্দর সকাল। দেবলীনা বেরিয়ে আসতে কাকাবাবু তার জন্য চা করে দিলেন। কাকাবাবু, কাল রাতে কি হলো বলুন তো? আমরা কি দেখলাম? কেন, তোর মনে নেই? তুই তো জেগেই ছিলি। মনে আছে, তবে ওই লোকটা দক্ষিণের ঘর থেকে বেরোলো কি করে? ওই ঘরে তো কেউ ছিল না। তাহলে কি ও ভূত? ভূত কি কখনো সন্ন্যাসী সাজে? গলায় রুদ্রাক্ষের মালা পরে? আরে যদি ভূত হয়ও, একজন বৃদ্ধ সন্ন্যাসীর ভূত আমাদের কি ক্ষতি করবে? আমার কিন্তু ওকে দেখে খুব ভয় করছিল কাকাবাবু। সত্যি কথা বলতে ভয় আমিও পেয়েছিলাম। এই সময় শশাবাবু খাবারের ট্রে হাতে ঘরে ঢুকলেন। বাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে এসছেন। এখানে আবার কে দেখা করতে এলো? নিশ্চয়ই দারুকেশ্বর। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। কয়েক মিনিট পরেই দারুকেশ্বর এসে ঘরে ঢুকল। আজ সাদা পাজামার উপর একটা সবুজ পাঞ্জাবি চাপিয়েছে, মাথার চুল তেল চুপচুপে। এই যে রায়চৌধুরী বাবু, কি খবর? মামনি ভালো আছো তো? আসুন দারুকেশ্বর বাবু, খবর তো দারুণ। কালকেই ভূতের সাক্ষাৎ পেয়ে গেলাম। হ্যাঁ, ভূত? কেমন কেমন শুনি শুনি। একেবারে চোখের সামনে, অবিশ্বাস করার কোনো উপায় নেই। আচ্ছা, আপনার ভূত ধরার ফি কত? মনে হচ্ছে আপনাকে কাজে লাগাতে হবে। কালকে ট্রেনে একেবারে জমিয়ে দিয়েছিলাম, কি বলুন। আমার মশাই ট্রেনে চুপচাপ বসে থাকা একদম পোষায় না, তাই আমি গল্প জুড়ে দিই। আপনি কি ভাবলেন আমি সত্যি ভূত ধরি? না মশাই না, আমি আসলে ওষুধের ফেরিও, আয়ুর্বেদিক ওষুধ। তবে হ্যাঁ, ভূতের গন্ধ আমি পাই, সেটা একদম ঠিক। কিন্তু কালকে তো আমরা ভূত দেখলাম, সত্যি সত্যি। তাই? কি দেখলে বলতো? দেবলীনা কাল রাতের ঘটনা সব বলল। তারপর কাকাবাবু দারুকেশ্বরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি আমাদের ওই দক্ষিণের ঘর সম্বন্ধে সাবধান করেছিলেন কেন? আসলে ওই ঘর থেকে না, রাজাদের এক মেয়ে, নাম চম্পা, সে অদৃশ্য হয়ে গেছিল। অদৃশ্য হয়ে গেছিল? মারা যায়নি? কে জানে, কেউ বলে অদৃশ্য, কেউ বলে মরে পড়েছিল। অনেকদিন আগেকার কথা তো। তবে ঘরের দরজা নাকি ভেতর থেকে বন্ধ ছিল। তারপরে নাকি অনেকদিন সেই মেয়ের কান্না ঘরের ভেতরে শোনা যেত, আবার ধূপধাপ আওয়াজ হতো। আপনি এই বাড়িতে এসেছেন আগে? হ্যাঁ, এসেছি কয়েকবার, তবে অনেক আগে। তখন তো বাড়িতে অনেক লোকের আনাগোনা ছিল। গত 10 বছর আর কেউ আসে না। চলুন তো দক্ষিণের ঘরটা একবার দেখে আসি। কাকাবাবু বালিশের তলা থেকে রিভলভারটা বের করে পকেটে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনজনেই ঘরের সামনে এসে দাঁড়ালো। এই তালাটা হলো টিপ তালা। বন্ধ করার সময় চাবি লাগে না, কিন্তু খোলার সময় চাবি লাগে। কাল আমি চাবি দিয়েই দরজা খুলেছিলাম, বন্ধ করার সময় টেনে দিই। কিন্তু আমার মনে হয় তালাটা খারাপ হয়ে গেছে। কাকাবাবু দরজা ধরে ঠেললেন, দরজা খুলে গেল। বুঝলি দেবলীনা, বন্ধ ঘরের ভেতর থেকে কেউ কি করে বেরোলো, সেই রহস্যের সমাধান হয়ে গেল। তাহলে এবার তোমাদের আরো আশ্চর্য একটা জিনিস দেখাই। দেবলীনা, ভেতরে চল। তারপর ওই দিকের দেওয়ালে যে বালিশ তোষকগুলো আছে, ওগুলো সরাতে হবে। তিনজনে মিলেই ডাই করা বালিশ, তোষক, কম্বল সব সরাতে দেখা গেল তার পেছনে দেওয়ালে একটা কম বয়সী মেয়ের অয়েল পেন্টিং ঝুলছে। চম্পা, চম্পার ছবি। এ কি? এ তো আমার ছবি। আমি আজ ভোরবেলায় ঘরে এসেছিলাম, ছবিটা দেখে আমিও আশ্চর্য হয়ে যাই। এত
কত বছর আগে আঁকা ছবি, কিন্তু দেবলীনার মুখের সঙ্গে কি অদ্ভুত মিল। চম্পাকে আমি বহু বছর আগে একবার দেখেছিলাম। মামুনের মুখের সঙ্গে মিলছিল বই কি, আশ্চর্য। চম্পা বেঁচে থাকলে এখন তার কত বয়স হতো? তা বছর 30 তো বটেই। কাকা বাবু, এই মেয়েটাই আমাকে মাঝে মাঝে ডাকে। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. আপাতত এই ছবিটা ঢেকে দেওয়া যাক, কাউকে কিছু বলার দরকার নেই। ঘর থেকে বেরিয়ে এসে কাকাবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই ঘরে কি কোনো গোপন সুড়ঙ্গ আছে বা ছিল? চম্পা কি সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গিয়ে থাকতে পারে? কই না, তাও তো শুনিনি। তবে ঘরের সঙ্গে লাগোয়া একটা বাথরুম আছে, তার জানলাটা ভাঙা। সেই সময় পুলিশ বলেছিল ওই জানলা দিয়েই কেউ চম্পাকে তুলে নিয়ে গেছে, তারপর মেরে ফেলেছে। আবার কারুর ধারণা যুগল কিশোরের প্রেতাত্মা নাকি চম্পাকে তুলে নিয়ে গেছে। যুগল কিশোরকে? ওই ছোট রানীমার ভাই, সে খুন হয়েছিল ওই বাড়িতেই। চম্পার লাশ পাওয়া যায়নি? না, অনেক খোঁজা হয়েছিল, পুকুরে জাল ফেলা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। এই পরিবারের একজন মানে গুরুদেব ছিলেন, তার উপস্থিতিতে চম্পার এমন হয়েছে দেখে তিনি দুঃখে পাগল হয়ে যান। কাল রাতে আপনারা বোধহয় তাকেই দেখেছেন, তবে জীবিত না ভূত তা আমি বলতে পারবো না। ভোরবেলা আমি ওই বাথরুমের জানালা পরীক্ষা করে দেখেছি, সেটা এখন আর ভাঙা নেই, শিক লাগানো আছে এবং জানালা ভেতর থেকে বন্ধ ছিল। কাল যিনি ঘর থেকে বেরোলেন উনি জানালা দিয়ে ঢোকেননি, অন্য কোনো পথে এসেছেন। যাই হোক, সে পরে দেখা যাবে না হয়। আচ্ছা আচ্ছা, পরেও আপনারা এই বাড়িতে থাকবেন? কেন থাকবো না, কেন, বেশ চমৎকার বাড়ি। আমার তো দারুণ এক্সাইটিং লাগছে। আজ রাতে আবার যদি সেই গুরুজি দেখা দেন তাহলে ঘাবড়ালে চলবে না, সোজা গিয়ে চেপে ধরতে হবে। দেখা যাক অদৃশ্য হতে পারেন কিনা। আপনাদের না সাহস আছে বটে। আমার বাবু ভূতে ভয় করে, মাঝে মাঝে এমন বিচ্ছিরি গন্ধ ছাড়ে। আপনি ওই ঘরে কোনো গন্ধ পেলেন নাকি? না না, তা পাইনি। যাই হোক, আমি এবার চলি। হ্যাঁ, মানে জঙ্গলে গিয়ে শিকড় বাকড় জোগাড় করতে হবে তো, ওষুধ বানাবো তো। জঙ্গলে? তাহলে চলুন, আমরাও আপনার সঙ্গে যাই। এই তা কি করে সম্ভব? কিন্তু মানে আমি তো সাইকেল নিয়ে এসেছি, আর জঙ্গল এখান থেকে বেশ খানিকটা হাঁটা পথ, আপনি যাবেন কি করে? ওহো, না, তাহলে তো পারবো না। এই আমি কাল বড় একটা গাড়ির ব্যবস্থা করে রাখবো, কেমন? দারুকেশ্বর চলে যাওয়ার পর দেবলীনা বলল সে সাইকেল চালাতে জানে, আর বাড়িতে দুর্যোধনের সাইকেলটা রাখা আছে, তাই সে সাইকেল নিয়ে আশেপাশে ঘুরে আসছে। দেবলীনা বেরিয়ে যাওয়ার পর কাকাবাবু হাঁটা লাগালেন বাড়ির পেছনের দিকে। গতকাল বৃষ্টি হয়েছে, ভেজা মাটিতে অনেক জায়গায় পায়ের ছাপ দেখতে পেলেন। দুর্যোধন আর শশাবাবু নিশ্চয়ই বাড়ির পেছনে আসেন। জায়গায় জায়গায় বাড়ির পাঁচিল ভেঙে পড়েছে, একটা ঘরের দরজা অর্ধেক ভাঙা, সহজেই শেয়াল কুকুর ঢুকে যেতে পারে। পুকুরের ধারে বেশ কিছু মাটির ঘর, দেখেই বোঝা যায় সেখানে এখন কেউ থাকে না। রাজারা যখন থাকতেন তখন বাড়ির কাজের লোকেরা ওই ঘরগুলোতেই থাকতো নিশ্চয়ই। পুকুরটা চৌকো, কিন্তু খুব বড় নয়, দেখেই বোঝা যায় বহুদিন এই পুকুর কেউ ব্যবহার করে না। একদিকে বাঁধানো ঘাট, ঘাটের দুধারে দুই নারী মূর্তি। পুকুরের ডান দিকে শিব মন্দির। মন্দিরেও যে পুজো আর হয় না তা বলে দিতে হয় না। মন্দিরের একটা দেওয়াল বেয়ে একটা বট গাছ গজাতে শুরু করেছে। কাকাবাবু মন্দিরের ভেতরে ঢুকলেন। ভেতরে অন্ধকার। এককালে একটা জানলা ছিল, কিন্তু সেটা ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। ভেতরে শিবলিঙ্গটা বিরাট বড়, 6 ফুট উঁচু তো হবেই। কাকাবাবুর কি মনে হতে তিনি জোরে শিবলিঙ্গতে একটা ঠেলা দিলেন, লিঙ্গ সরে গেল, আর তার তলায় দেখা গেল
একটা অন্ধকার সুড়ঙ্গ। কাকাবাবু মনে মনে হাসলেন। তিনি তাহলে ঠিকই ধরেছিলেন, বাড়ির ভেতরে সুড়ঙ্গে ঢোকার পথ তিনি পাননি, তবে এটা সুড়ঙ্গ থেকে বেরোবার পথ নিশ্চয়ই। কিন্তু কি রয়েছে সুড়ঙ্গের ভেতরে? কাকাবাবু ক্রাচ দুটো বাইরে রেখে সুড়ঙ্গের ভেতরে পা বাড়ালেন। টাইমস আপ, পেন্স ডাউন, সবাই খাতা সাবমিট করো। এই হয়ে গেছে ম্যাম, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ এই নিন। উফ, বাপরে বাপ। এই জোজো কেমন হলো? ঠিকঠাক। তাহলে এবার কি প্ল্যান? বেড়াতে যাবি না? ধুর, কোথায় আর যাব, কাকাবাবু তো কাজে বেরিয়ে গেছেন। ও, কোথায় গেছেন? উড়িষ্যা, কেওনঝড়। জায়গাটা চিনিস? মানে যেখানে গেছেন? হ্যাঁ তা চিনি। তাহলে চল না, দুজনে একসঙ্গেই যাই, গিয়ে সারপ্রাইজ করে দেবো। তুই বাড়ি থেকে পারমিশন পাবি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তাহলে তাই হোক, জমে যাবে ব্যাপারটা। রাত 11:30টার সময় কাকাবাবু বললেন, দেখলি না, তাহলে এক্সপেরিমেন্টটা করি এবার। শশাবাবু তো ঘুমোতে চলে গেছেন, আর উপরে কেউ আসবেও না। হ্যাঁ, তাহলে এবার করা যায়। বেশ, তুই তাহলে এই চেয়ারটা এসে বস। দেবলীনা কাকাবাবু চেয়ারে বসল। কাকাবাবু পকেট থেকে বার করলেন একটা টর্চ। সেটার আলো ফেললেন দেবলীনার চোখে। তাঁর তর্জনী টর্চের একদিকে ঠেকানো। তিনি ধীরে ধীরে টর্চটা দেবলীনার চোখের কাছে নিয়ে এসে তর্জনী ঠেকালেন দেবলীনার দুই ভুরুর ঠিক মাঝখানে। দেবলীনার মাথাটা কেমন ঝনঝন করে উঠল। কাকাবাবু এই একই জিনিস পরপর 5 বার করলেন। 5 বারের পর দেবলীনার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। দেবলীনা, দেবলীনা, শুনতে পাচ্ছ আমার কথা? পাচ্ছি। তুমি এখন কোথায় আছো? কেওনঝড়ের রাজবাড়িতে। এখানে তুমি তোমার বাবা আর শর্মিলার সঙ্গে বেড়াতে এসেছো? হ্যাঁ, বাবা আর শর্মিলা। তোমরা জঙ্গলে বেড়াতে গেলে কার সঙ্গে গেলে? মনোজ বাবুর সঙ্গে। তুমি রাতে নিজের ঘর থেকে বেরিয়ে এলে কেন? আমায় একজন ডাকলো। কে ডাকলো? একজন বুড়ো লোক, সাদা দাড়ি, সন্ন্যাসীর মতো দেখতে। বলল, চম্পা, চম্পা, চলে এসো চম্পা। কিন্তু তুমি তো দেবলীনা, তুমি তো চম্পা নও। আমি চম্পা নই। সে তোমাকে কোথায় নিয়ে গেল? সে চলে গেল। তারপর আমি দেবলীনা হঠাৎ ধড়ফড় করে উঠে বসল। তুমি কে? দেবলীনা, আমি রাজকুমারী চম্পা। তুমি আমাকে এখানে কেন এনেছো? কাকাবাবু কিছু বুঝে ওঠার আগেই দেবলীনা কাকাবাবুকে একটা ধাক্কা মারল। তার গায়ে এখন প্রচন্ড জোর। কাকাবাবু তাকে আটকানোর চেষ্টা করেও পারলেন না। দেবলীনা উঠে দাঁড়িয়ে বলল, আমি আসছি বলেই দেবলীনা দৌড়ে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। কাকাবাবু যতক্ষণে সিঁড়ি দিয়ে নিচে নামলেন, দেবলীনা গেট দিয়ে বেরিয়ে গেছে। কাকাবাবু বাইরে এলেন। চতুর্দিক শুনশান। বাড়ির সামনে জঙ্গলের ভেতরে একটা টিলা আছে। দেবলীনা কি সেই দিকেই গেছে? কাকাবাবু সেদিকে এগোতে শুরু করলেন। জঙ্গলের ভেতর থেকে একটি মেয়ের গলায় গুনগুন করার আওয়াজ পাওয়া যাচ্ছে। কাকাবাবুর মনে পড়ল শৈবাল দত্ত বলেছিলেন, কেওনঝড় থেকে ফেরার পর থেকেই তার মেয়ে মাঝে মাঝে একটা গান গুনগুন করে। কাকাবাবু হাতে টর্চ জ্বালিয়ে জঙ্গলের ভেতরে এগিয়ে চললেন। কিন্তু তার বারবার মনে হতে থাকলো কেউ তার পিছু নিয়েছে। পেছনে টর্চের আলো ফেলে তিনি কিছুই দেখতে পেলেন না। খানিকটা এগিয়েই টিলাটা তার চোখে পড়ল। বিশাল একটা উই ঢিপির মতো।
টিলা চূড়োয় বসে আছে দেবলীনা। তার মাথা সামনের দিকে ঝোঁকানো, ঠিক যেন পুজো করার ভঙ্গি। সে যে গানটা গাইছে তার কথা স্পষ্ট শোনা না গেলেও মাঝে মাঝে মা শব্দটা কাকাবাবু বুঝতে পারছেন। হঠাৎ একটা শব্দ শুনে কাকাবাবু চমকে গেলেন। টিলার মাটি ফুঁড়ে যেন বেরিয়ে এসেছেন একজন মানুষ, সেই সন্ন্যাসী। এক পা করে তিনি এগিয়ে আসছেন কাকাবাবুর দিকে। নমস্কার। তুই এখানে কেন এসেছিস? চলে যা। চলে যাব? কিন্তু আপনি কে? তুই যা, তুই যা, তুই যা। কাকাবাবুর মনে হলো সন্ন্যাসী যেন তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে। তিনি বলতে গেলেন যে তার ওপর এসব চালাকি চলবে না, কিন্তু বলতে গিয়ে তার কেমন জিভ জড়িয়ে গেল। তিনি পকেট থেকে রিভলভার বার করার কথা ভাবলেন, কিন্তু তার হাত যেন নড়ছেই না। তুই যা, তুই যা, তুই যা। কাকাবাবু সংজ্ঞা হারালেন। সন্ন্যাসী তাকে একটা ছোট্ট ধাক্কা মারতেই তিনি কাঠের পুতুলের মতো পড়ে গেলেন মাটিতে। চম্পা। হ্যাঁ গুরুদেব। চলে এসো আমার কাছে। মনোজ। হ্যাঁ গুরুদেব। চম্পাকে নিয়ে চলো। আর ওই লোকটা এখানেই পড়ে থাকবে? থাক, ওর কোনো ক্ষতি হবে না। পরে ওকে ভেতরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিও। দেবলীনা নিচে নেমে আসতে মনোজ তাকে পাঁজাকোলা করে তুলে নিল, কিন্তু এটা করতেই দেবলীনা যেন জ্ঞান ফিরে পেল। তোমরা তোমরা কে? আমার আমার কাকাবাবু কোথায়? চম্পা, আমাদের সঙ্গে চলো। আমি আমি চম্পা নই। আমি আমি দেবলীনা। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। দেবলীনা লাফিয়ে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে শুরু করলো। গুরুদেব, ওর তো ঘোর কেটে গেছে, এবার কি হবে? মূর্খ, ওকে ধরো, ধরে আমার কাছে নিয়ে এসো। দেবলীনা জঙ্গলের মধ্যে দিয়ে কিছু দূর এগিয়েই একটা গাছে উঠতে লাগলো। মনোজ নিচ থেকে তার একটা পা চেপে ধরার চেষ্টা করতেই দেবলীনা জোরে লাথি মারল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মনোজ বলল, গুরুদেব, গাছে উঠেছে, নামতে গেলে লাথি মারছে, এবার কি করবো? কুড়ুলে না গাছটা কেটে ফেলবো? ছি মনোজ বাবু, আগের বার আপনার সঙ্গে জঙ্গলে বেড়াতে গেলাম, তখন তো আপনি এরকম করেননি। না মনোজ, গাছ কেটে ফেললে চম্পা চোট পাবে যে। আমি চম্পা নই, আমি দেবলীনা। চম্পা অনেকদিন আগে মরে গেছে। লক্ষ্মী মেয়ে চম্পা, নিচে নেমে এসো। আমি চম্পা নই, আমি দেবলীনা। লক্ষ্মী মেয়ে চম্পা, নিচে নেমে এসো। আমি আমি চম্পা। নিচে নেমে এসো চম্পা, নেমে এসো আমার কাছে। নিচে নেমে এসো, নিচে নেমে এসো চম্পা, নেমে এসো আমার কাছে। দেবলীনার হাত পা কেমন অবশ হয়ে এলো। তার যেন নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। সে যন্ত্রের মতো গাছ থেকে নেমে এলো। মনোজ তাকে আবার পাঁজা কোলে করে তুলে নিল। তারপর দুজনে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলল। আজ ওর ঘোর কেটে গেল কি করে গুরুদেব? মানুষের মন এক এক দিন এক এক রকম হয় মনোজ। মাঝে মাঝে ঘুম থেকে উঠে মনে হয় না যে তুমি কোথায় আছো, চিনতে পারছো না। অনেকটা সেই রকম। তবে আপনি ওর কাকাকে কিন্তু দারুণ কাবু করেছেন। পেছনে অবশ্য আমি ছিলাম, কোনো টান্ডাই মান্ডাই করলেই মাথায় দিতাম এক ঘা। ওর কাকাকে গতকাল আমি দেখে ভয় পেয়েছিলাম, দেখেই বুঝেছিলাম এর যথেষ্ট তেজ। কিন্তু আজ ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও আমায় তুচ্ছ জ্ঞান করছে, সামান্য গ্রাম্য বুড়ো ভাবছে। আমার বিরুদ্ধে ওর পুরো শক্তি ব্যবহার করতে পারবে না। হাঁটতে হাঁটতে সেই সন্ন্যাসী আর মনোজ জঙ্গলের একটি বিশেষ জায়গায় এসে পৌঁছল। তাদের সামনে একটা বড় ঝোপ। ঝোপ হাত দিয়ে ফাঁক করতেই দেখা গেল তার পেছনে একটি সুড়ঙ্গ। তিনজনে তার ভেতরে ঢুকল। সুড়ঙ্গের শেষে একটা ঘরের মতো। সেখানে দেওয়ালে গাঁথা রয়েছে একটা মশাল। মশালের আলোয় দেখা যাচ্ছে
মেঝেতে ছড়ানো রয়েছে অনেক ফুল পাতা। একদিকে পাতা একটা বাঘছাল, আর অন্যদিকে বিছানায় কি যেন মুড়ি দিয়ে শুয়ে আছে। মনোজ দেবলীনাকে সেই বিছানাতেই শুইয়ে দিল। সন্ন্যাসী গিয়ে বাঘছালের ওপর বসলেন। মনোজ বিছানায় দেবলীনার পাশে যে রয়েছে তার গা থেকে চাদর খুলে নিল। দেখা গেল চাদরের তলায় রয়েছে লাল শাড়ি পরা একটা কঙ্কাল। কাকাবাবু, কাকাবাবু, কাকাবাবু! সন্তু, কাকাবাবু, দেবলীনা কোথায়? দেবলীনা কে? ও, শৈবাল দত্তর মেয়ে। সেখানে কি করে আসবে? আরে তুমি তো তার সঙ্গেই এলে। এলে মানে? আমি কোথায়? তুমি কেওনঝড়ের রাজবাড়িতে। তুমি আর দেবলীনা এখানে এসেছো 3 দিন আগে। 3 দিন? না না, 2 দিন। 3 দিন? আমি আর জোজো আজকে বাসে পৌঁছেছি। নিচে একজনের সঙ্গে দেখা হলো, নাম শশধর দাস। সে বলল তুমি নাকি আজকে সারাদিন ঘুমিয়েছো, খেতে ডেকেছিল তাও ওঠোনি। শশধর দাস মানে শশাবাবু? জোজো, এই জোজো! জোজো টর্চ হাতে ঘরে ঢুকলো। আরে বাস, এ তো একেবারে সেই পুরানি হাভেলি রে সন্তু। নিচে ওই লোকটাকে বল তো কড়া করে 1 কাপ কফি বানিয়ে আনতে। আচ্ছা, বলছি। কফি খেয়ে কাকাবাবুর মাথা অনেকটা পরিষ্কার হলো, কিন্তু তিনি ঘরে কিভাবে এলেন, তার জামা কাপড়ে কাদা কেন লেগে, আর দেবলীনাই বা কোথায়, এসব তিনি কিছুতেই বুঝতে পারছেন না। এমন সময় বাইরে থেকে একটা গলা শোনা গেল। রায়চৌধুরী বাবু, রায়চৌধুরী বাবু আছেন নাকি? এ তো দ্বারকেশ্বরের গলা। যা তো, লোকটাকে ওপরে নিয়ে আয়। সন্তু আর জোজো গিয়ে দ্বারকেশ্বরকে কাকাবাবুর ঘরে নিয়ে এলো। আমি সকালে গাড়ি নিয়ে এলাম, দেখলাম আপনি ঘুমোচ্ছেন। দুপুরে ফিরে এলাম, তখনও দেখলাম ঘুমোচ্ছেন। তাই ভাবলাম শরীর টরীর খারাপ হলো কিনা। আমার শরীর ঠিকই আছে, তবে এমন কিছু মনে পড়ছে না। আর দেবলীনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সর্বনাশ! এই জন্যই তো আপনাকে বলেছিলাম সার্কিট হাউসে থাকতে। কিন্তু মেয়েটা গেল কোথায়? আমার সন্দেহ কি জানেন, এই বাড়ির একজন গুরুদেব আছেন। লোকে বলে তার নাকি 100 বছর বয়স। মানে আমি হিসাব করে দেখেছি, না অত হবে না, 70-75 হবে। চম্পা যখন মারা গেছিল না, সে একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। আমার মনে হয় সেই হয়তো চম্পাকে ধরে নিয়ে গেছে। চম্পা কবে মারা গেছে? হ্যাঁ, বছর 15 হবে। ইতিমধ্যে সন্তু আর জোজো মিলে শশাবাবুকে ধরে এনেছে। শশাবাবু, দেবলীনা কোথায়? তা তো আমি জানি না বাবু। সকালে মনোজবাবু এসেছিলেন, বললেন আপনাকে বলে দিতে। দিদিমণি নাকি বাস ধরে টাউনে চলে গেছেন। এমনি এমনি একটা মেয়ে এইভাবে চলে যাবে? না না, তা হতে পারে না। আমার কিছুই মনে পড়ছে না কেন। হঠাৎ কাকাবাবু নিজের পিস্তল বার করলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি পিস্তল ছাদের দিকে মুখ করে একবার চালালেন। সবার কানে তালা লেগে গেল শব্দে। কাকাবাবুর মুখে হাসি ফুটল। এইবার মনে পড়েছে, হিপনোটিজম। খুব জোরে শব্দ শুনলে ঘোর কেটে যায়। দেখা যাক গতকাল আমরা কি কি করলাম। সকালে আপনি এলেন, তারপর দেবলীনা সাইকেল নিয়ে ঘুরতে গেল, কিন্তু ফিরে এলো। তারপর আমি বেরোলাম, শিব মন্দিরে ঢুকলাম, শিবলিঙ্গের তলায় সুড়ঙ্গ। বলেন কি? হ্যাঁ, আমি ঢুকেছিলাম। সুড়ঙ্গের একদিক বন্ধ করা রয়েছে, তবে আমার মনে হয় সেটা ওই দক্ষিণ দিকের ঘরের তলা পর্যন্ত যায়। তারপর 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 আমরা ডিনার খেলাম। তারপর আমি দেবলীনাকে হিপনোটাইজ করলাম। দেবলীনা হঠাৎ নিজেকে চম্পা বলে জঙ্গলের দিকে পালালো। জঙ্গলের ভেতরে একটা টিলা, তার উপর দেবলীনা বসে। তারপর কি হলো মনে পড়ছে না, এখনো মনে পড়ছে না। সন্তু, ওই জঙ্গলের ভেতরে টিলাটায় চলতো একবার। দ্বারকেশ্বর বাবু, আপনি চলুন।
টিলার কাছে পৌঁছে কাকাবাবুর আরো একটা জিনিস মনে পড়ল। এইবার মনে পড়েছে, সেই সন্ন্যাসী, সে হঠাৎ করে এখানে উদয় হয়। এই শুন না, এইসব সন্ন্যাসীদের না কিন্তু অলৌকিক ক্ষমতা থাকে, সেই দিয়েই নিশ্চয়ই আপনাকে বশ করেছিল। আমি তো শুনেছি কাছে জঙ্গলের ভেতরে একটা আদিবাসীদের গ্রাম আছে, সেখানে আশ্রমে নাকি একজন মানে সন্ন্যাসী আছেন। অলৌকিক ক্ষমতা না ছাই, হিপনোটাইজ করেছিল। বেটা খুব শয়তান, কালকে আমাকে তৈরি হওয়ার সুযোগ দেয়নি, না হলে আমিও দেখিয়ে দিতাম। সন্তু, ওই টিলার ওপরেই দেবলীনা বসেছিল, দেখতো ওপরে কিছু দেখতে পাস কিনা। সন্তু আর জোজো টিলার ওপর উঠে চারিদিকে টর্চ ফেলে দেখতে লাগলো। কাকাবাবু, এদিকে একটা ঝোপে একটা লাল রঙের রিবন লেগে আছে। দেবলীনার মাথায় ছিল, চল তো দেখি। সবাই মিলে ঝোপের কাছে যাওয়া হলো। কাকাবাবু রিবন দেখেই চিনতে পারলেন। সন্তু এদিক ওদিক দেখে বলল, কাকাবাবু, ঝোপের মধ্যে কিন্তু একটা বড় পাথর রয়েছে, মনে হচ্ছে একটা গুহা জাতীয় কিছু জিনিসের মুখে চাপা দেওয়া। গুহা নয়, সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের একটা মুখ এই টিলার পাশে, ওটাকে সরাতে পারবি? পাথর সরাতেই পেছনে সুড়ঙ্গ বেরিয়ে পড়ল। কাকাবাবু বললেন তিনি সবার আগে ঢুকবেন। তোরা আমার পেছনে থাকবি, আর মনে রাখবি কোনো দাড়িওয়ালা বুড়োকে দেখলেই চোখ বন্ধ করে ফেলবি। সবাই মিলে সুড়ঙ্গের ভেতরে ঢুকল। আজ আর মশাল জ্বলছে না। টর্চের আলো ফেলে সবাই এগিয়ে এসে সেই ঘরটায় পৌঁছল। কাকাবাবু দেখলেন সেখানে মাটিতে একটা ত্রিশূল পোতা, তার পাশে কিছু পোড়া ধূপ, আতপ চাল, এক হাঁড়ি দই, অনেকগুলো টাটকা জবা ফুল, একটা মাটির প্রদীপ আর একটা আস্ত কাতলা মাছ। তার পাশেই একটা বিছানায় লাল শাড়ি জড়ানো একটা কঙ্কাল। দ্বারকেশ্বর বাবু, কিছু বুঝতে পারছেন? চম্পার কঙ্কাল, তাকে সুড়ঙ্গে নিয়ে আসা হয়েছিল। সুড়ঙ্গ সামনে আরো আছে, চলুন ওদিকটা দেখতে হবে। সবাই মিলে সুড়ঙ্গ দিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলো। খানিক দূর গিয়ে সুড়ঙ্গ দুভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকে সুড়ঙ্গ ওপরে উঠেছে, মাটিতে সিঁড়ি কাটা। বাঁ দিকে একটা দরজা, তাতে ভেতর থেকে শেকল দেওয়া। এটা শিব মন্দিরের নিচের দিকটা, এদিকে কেউ আসেনি, আমরা ডান দিকে যাই। সিঁড়ি দিয়ে উঠে দেখা গেল সিঁড়ির শেষে একটা দরজা। কাকাবাবু দরজা খুললেন। দরজা দিয়ে ঢুকে দেখলেন তিনি একটা বাথরুমে ঢুকেছেন। বাথরুম থেকে বেরিয়ে একটা ফাঁকা ঘর, তারপর বারান্দা। বুঝলেন দ্বারকেশ্বর বাবু, আমরা রাজবাড়ির দোতলায়, দক্ষিণ কোণের ঘর থেকে দুটো ঘর পড়ে। আমরা শুধু ওই ঘরেই খুঁজেছি, কিন্তু এই ঘর দিয়েও তো দক্ষিণের ঘরে ঢোকা যায়। আমাদের আমাদের বোধহয় একবার পুলিশে খবর দেওয়া উচিত, কি বলুন? লাল রঙের শাড়ি পরানো হয়েছে দেবলীনাকে। সে ঘুমিয়ে আছে ধবধবে সাদা একটা চাদরের উপর। তার পাশে মেঝেতে বাঘঝালের ওপর বসে রয়েছেন গুরুদেব। একটা ধনুচি থেকে পাক খেয়ে খেয়ে উঠছে ধোঁয়া। পাহাড়ের গায়ে এই আশ্রম ঘর। ছোট্ট একটা গুহার সামনে খড়ের ছাউনি, তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা ঝর্ণা। সেই ঝর্ণার জল কমণ্ডলুতে ভরে ঘরে ঢুকল মনোজ। সেই জল দেবলীনার মুখে ছিটিয়ে দিলেন গুরুদেব। চম্পা, চম্পা, উঠে পড়ো চম্পা। আমার আমার চোখ জ্বালা করছে। মনোজ, ধনুচিটা বাইরে নিয়ে যাও তো। কেমন আছো চম্পা? আমি ভালো আছি গুরুদেব, আমার কোনো কষ্ট নেই। আমি এবার বাবার কাছে যাব। হ্যাঁ, মনোজ তোমায় নিয়ে যাবে। তোমার বাবার নাম মনে আছে? আমার বাবার নাম রণদুর্মদ ভঞ্জদেও। আর মাকে মনে পড়ে না? কি নাম ছিল মায়ের? রানী হর্ষময়ী। আর আমার একটা ছোট ভাই ছিল রণদুর্জয়, যে বাচ্চা বয়সে স্বর্গে চলে গেছে। আমার মাও চলে গেছেন। ঠিক, কিন্তু তোমার বাবা তোমার জন্য এখনো অপেক্ষা করে আছেন। চম্পা, বলো তো তোমার কি হয়েছিল? চোরেরা আমাকে চুরি করে মেরে ফেলেছিল। আপনি আপনি মন্ত্র দিয়ে আমায় বাঁচিয়ে দিয়েছিলেন। আপনি আমাকে এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিলেন। তোমাদের কটকে বাড়ি? বাড়িটা চিনতে পারবে তুমি? হ্যাঁ,
আমাদের বাগানে একটা পাথরের মূর্তির মুখ দিয়ে জল পড়ে, নিচে চৌবাচ্চায় লাল নীল মাছ আছে, দোতলায় সিঁড়ির সামনে মস্ত বড় ঘড়ি, আমার বাবার ঘরে একটা রামকৃষ্ণর ছবি, সেই ছবির পেছনে সিন্দুক। ধন্য ধন্য, আজ আমার সাধনা ধন্য। মনোজ, তুই একের বাবার কাছে পৌঁছে দিবি। যে আজ্ঞে গুরুদেব। গুরুদেব দেওয়ালের কুলুঙ্গির মধ্যে থেকে একটা ছোট্ট পুঁটলি বার করলেন। যারা চম্পাকে মেরেছিল তারা তার গয়নাগুলো সুড়ঙ্গের মধ্যেই ফেলে গেছিল। এই সেই গয়না, পরে দেখো তো মা। দেবলীনা এক এক করে সব গয়না গায়ে পড়ল। বাহ, সুন্দর মানিয়েছে, এবার এসো মা। আশ্রম থেকে বেরোবার আগে গুরুদেবকে প্রণাম করতে গিয়ে দেবলীনা একবার হোঁচট খেয়ে পড়ল, কিন্তু পর মুহূর্তেই উঠে দাঁড়ালো। আশ্রম থেকে বাইরে বেরিয়ে সে হাঁটতে শুরু করতে মনোজ তার হাত ধরল। এই এই তুই কর্মচারী, আমি রাজকুমারী, আমার গায়ে হাত দিস কোন সাহসে? না মানে আমি ভাবলাম তুমি যদি পড়ে যাও। মানে রাজকুমারী, বলছিলাম কটক তো অনেক দূর, আর যাওয়ার জন্য একটা ভাড়া গাড়ি রয়েছে। কি ভাড়া গাড়ি? ভাড়া গাড়ি করে আমি যাব না, আমার বাবার গাড়ি নিয়ে আয়। তোমার বাবার এখন কোনো গাড়ি নেই, এই গাড়িতেই যেতে হবে। আর অত গয়না পরে এই গাড়িতে যাওয়া নিরাপদ নয়। গয়নাগুলো এখন খুলে আমায় দিয়ে দাও, আমি পৌঁছে তোমায় দিয়ে দেবো। না, কিছুতেই না। মনোজ খপ করে চম্পার হাত চেপে ধরে বলল, ছেলে মানুষই করো না চম্পা, যা বলছি তাই শোনো। ড্রাইভারটা নতুন, না হলে তোমাকে গয়নাগুলো খুলতে বলতুম না। চম্পা খুব জোরে ঠাস করে মনোজের গালে একটা চড় কষালো, নিজের হাত টেনে নিয়ে বলল, তোর এত সাহস? বলেছি না আমার গায়ে হাত দিবি না। মনোজ নিজের গালে হাত বুলোতে বুলোতে হতবাক হয়ে চেয়ে রইল কয়েক পলক। চম্পা কিংবা দেবলীনা দুজনেই নরম স্বভাবের মেয়ে। এই মেয়ে যে তাকে এত জোরে চড় মারতে পারে সে কল্পনাই করতে পারেনি, কিন্তু চড় খেয়ে তার মাথায় রাগ চড়ে গেছে। দেখো মেয়ে, আমার সঙ্গে বেশি চালাকি করো না। মনে রেখো, আমার জন্য তুমি রাজকুমারী হতে যাচ্ছ, এরপর মহা সুখে থাকবে। চম্পার দু চোখে যেন আগুন জ্বলে উঠল, দাঁতে দাঁত ঘষে সে বলল, দেখ মনোজ, আমি কে তুই জানিস? আমি 15 বছর আগে মরে গিয়ে ভূত হয়েছিলাম, এখন অন্য একটা মেয়ের শরীরে ঢুকে পড়েছি। ফের যদি আমার গায়ে হাত দিস তুই, আমি তোর চোখ খুবলে নেব, তোর রক্ত চুষে খাবো। কি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি গুরুদেবের চেলা, আমি অত সহজে ভয় পাই না। তুই আমাকে মারবি? মার তো দেখে তোর কত সাহস! আমার গায়ে মারলেই তা গুরুদেবের গায়ে লাগবে, তুই জানিস? আয় আয়, ওই পাথর ছুঁড়ে মার আমাকে, দেখ আমি ওই পাথরটা খেয়ে ফেলবো। না না চম্পা, আমি কি তোমাকে মারতে পারি? তুমি আমাদের রাজকন্যা, তোমাকে আমরা সবাই ভালোবাসি। তুই আমাকে মারতে পারলি না তো? তবে দেখ। চম্পা চোখের নিমেষে নিজের দু হাতে দুটো পাথর তুলে নিল, সঙ্গে সঙ্গেই সে দুটি ছুঁড়ে মারল মনোজের দিকে। মনোজ দু হাতে মুখ ঢেকে আত্মরক্ষা করার চেষ্টা করলো। চম্পার একটা পাথর লাগলো তার পিঠে, বড় পাথরটা লাগলো তার মাথায়। খুব জোরে আঘাত পেয়ে মনোজ বসে পড়ল মাটিতে। চম্পা সঙ্গে সঙ্গে ছুট দিল বনের মধ্যে। মিনিট খানেক ঝিম মেরে বসে রইল মনোজ। তারপর তার খেয়াল হলো যে চম্পা পালিয়ে যাচ্ছে, চম্পা হাতছাড়া হয়ে যাবে। যন্ত্রণা সহ্য করেও সে উঠে দাঁড়িয়ে ছুটতে লাগলো চম্পার পেছন পেছন। জঙ্গলের মধ্যে চম্পার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, সেই শব্দ লক্ষ্য করে ছুটতে লাগলো মনোজ। এক একবার সে দেখতেও পাচ্ছে পাহাড় দিয়ে তত্তর করে নিচের দিকে নেমে যাচ্ছে চম্পা। মনোজ তার নাগাল পাচ্ছে না, কিন্তু সে ভাবলো পাহাড় থেকে নিচে নামলেই সে চম্পাকে ধরে ফেলবে। চম্পা এক সময় ঝর্ণার মধ্যে নেমে পড়ল। এই ঝর্ণায় মাত্র হাঁটু জল, তবু চম্পা ওপারে না গিয়ে দাঁড়িয়ে রইল ঝর্ণার মাঝখানে। মনোজ সেই ঝর্ণার ধারে পৌঁছতেই চম্পা তার দিকে হাতছানি দিয়ে বলল, আয় মনোজ, আয়, তোকে খাবো। মনোজ হাত জোর করে হাঁপাতে হাঁপাতে বলল, রাগ করো না চম্পা, আমাকে ক্ষমা করো, আমি আর তোমার গায়ে হাত দেবো না, তোমার গয়না খুলতে বলবো না, তুমি আমার সঙ্গে চলো, তোমার বাবার কাছে পৌঁছে দেবো। না, আমি তোর সঙ্গে যাব না, আমি বাবার কাছে একলাই যেতে পারবো। এবার সে ঝর্ণাটা পার হয়ে আবার ছুটল। পাহাড় ফুরিয়ে গেলে সমতলেও বেশ খানিকটা জঙ্গল আছে। চম্পা আর মনোজ দুজনেই নেমে এসেছে সেখানে। মনোজ এবার প্রাণপণে ছুটে কমিয়ে আনলো দূরত্ব। একসময় সে ধরে ফেললো চম্পার শাড়ির আঁচল।
চম্পা সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে হাতের দুটো আঙুল বসিয়ে দিল মনোজের চোখে। তোকে অন্ধ করে দেব। সঙ্গে সঙ্গে জঙ্গলের রাস্তার বাঁক ঘুরে বেরিয়ে এলো একটা জিপ। তার হেডলাইটের আলো পড়লো ওদের ওপর। মনোজ একবার মুখ তুলে দেখল জিপ গাড়িটা। এটা তাদের গাড়ি নয়। বুঝতে পেরেই সে চম্পাকে ছেড়ে দিয়ে দৌড় লাগালো পাশের জঙ্গলের মধ্যে। জিপের সামনের সিটে ড্রাইভারের পাশে বসে আছেন কাকাবাবু আর দারুকেশ্বর, পেছনে সন্তু আর জোজো। ওই তো চম্পা, ওই দেখুন, ওই তো চম্পা, ওই তো দেবলীনা। সন্তু আর জোজো গাড়ি থেকে লাফিয়ে নেমে দৌড়ে গেল চম্পার দিকে। সন্তু কখনো দেবলীনাকে শাড়ি পরা অবস্থায় দেখেনি, তাই প্রথমটা এসে চিনতে পারেনি। একেবারে কাছে এসে মুখখানা দেখে সে চেঁচিয়ে উঠে বলল, কাকাবাবু, এই তো দেবলীনা। এই তুই কে রে? রাজকুমারীর সামনে জোরে কথা বলছিস? সরে যা। এই, তোমার সঙ্গে যে লোকটা ছিল সে কোথায় গেল? সে তোমার বন্ধু না শত্রু? চুপ! কোনো কথা বললে চোখ গেলে দেব। ওই গাড়িটার আলো নেভাতে বল। জিপটা থেমে গেছে। কাকাবাবু আর দারুকেশ্বরও নেমে এগিয়ে এলেন। এখনো দারুকেশ্বরের হাতে টর্চ। সে আড়ষ্ট গলায় বলল যে তার ভয়ে দেবলীনার ঘাড়ে চম্পার ভূত ভর করেছে। কিরে দেবলীনা, তোর কোনো ক্ষতি হয়নি তো? তোমাদের এত সাহস! গাড়ি দিয়ে আমার রাস্তা আটকেছো? সরে যাও, সবাই সরে যাও। আমি এখন কটকে যাব। কাকাবাবু, এই তো দেবলীনা। ও এরকম ভাবে কথা বলছে কেন? চুপ! কথা বলতে বারণ করেছি না? এবার তোর গলা আটকে যাবে। তুমি কে, চম্পা না দেবলীনা? আমি রাজকুমারী চম্পা, রাজা রণদূর মতো ভঞ্জদেওর মেয়ে। তোমরা এলেবেলে লোক আমার রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছো কেন? এই, তুই কাকাবাবুর সঙ্গে ওরকম ভাবে কথা বলছিস যে? চোখ গেলে দেব, চোখ গেলে দেব। তুমি যদি চম্পা হও তাহলে দেবলীনা কোথায় গেল? আমরা দেবলীনাকে খুঁজতে এসেছি। গুরুদেবের আশ্রমের দরজাটা ঠেলে ঢুকলেন কাকাবাবু। ভেতরে মশাল জ্বলছে। বাঘঝালটার ওপর গুটিসুটি মেরে বসে আছেন গুরুদেব। তার সবেমাত্র তন্দ্রা এসেছে। তিনি এখনো ঘুমননি। কাকাবাবুর পায়ের শব্দ পেয়ে তিনি চোখ না খুলেই বললেন, ওরে ঝুমরু, এবার মশালটা নিভিয়ে দিয়ে যা। ঝুমরু এখানে নেই। আমার নাম রাজা রায়চৌধুরী। সন্ন্যাসী ঠাকুর, আপনার সঙ্গে দু একটা কথা বলতে এলাম। গুরুদেব তাড়াতাড়ি উঠে পড়লেন। কাকাবাবু ও ক্রাচ দুটো দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে হাঁটু গেড়ে বসলেন গুরুদেবের সামনে। তুই আবার এখানে এসেছিস? তুই কি এবার মরতে চাস? না সন্ন্যাসী বাবা, আমার মরার জন্য তাড়াহুড়ো কিচ্ছু নেই। কোনো এক সময় মরলেই হবে। এখন আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। তুই যা যা, তুই ভুলে যা সবকিছু। ভুলে যা, ভুলে যা। আমি যাব না, আমি যাব না। তুমি সন্ন্যাসী, আমার সব প্রশ্নের উত্তর দেবে, উত্তর দেবে। দুজনেই হাত তুলে পরস্পরের চোখের দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ। দুজনেই সম্পূর্ণ মনের জোর নিয়ে এসেছেন চোখে। কেউ কাউকে টলাতে পারলেন না। তুমি কি করতে চাইছো তা আমি বুঝেছি। শোনো বৎস, দুনিয়ায় কারোর এমন শক্তি নেই যে আমাকে সম্মোহিত করতে পারে। আপনিও আজ আমাকে সম্মোহিত করতে পারেননি সাধু বাবা। কাল রাত্রে আপনি এমন ভাবে আমার সামনে এসে হাজির হলেন যে আমি তৈরি হবার সুযোগ পাইনি। আমি এখন খুব ক্লান্ত। আমি চম্পাকে জাগাবার জন্য বহু পরিশ্রম করেছি, নিজের আয়ু ক্ষয় করেছি, তাই এখন আমি দুর্বল হয়ে আছি। নইলে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে আমার কয়েক মুহূর্তের বেশি লাগতো না। তাহলে তুমি আমাকে অবশ করতে পারবে না। তোমাকে আমি কিছুই বলবো না। তুমি দূর হয়ে যাও। ইচ্ছে হয়তো পুলিশের কাছে যাও। আপনি হঠাৎ পুলিশের কথা বললেন কেন? তার মানে আপনি কিছু অন্যায় করেছেন, তা স্বীকার করছেন?
আপনি সাধু বেশি এক পাপী। অন্যায়, তুমি নেমক হারাম, অকৃতজ্ঞ। আমি নেমক হারাম? আমি অকৃতজ্ঞ? কার কাছে অকৃতজ্ঞ? আপনার কাছে? কাল রাতে জঙ্গলের মধ্যে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। আমার চোখের দিকে তাকিয়ে 20 মুহূর্ত স্থির থাকতে পারোনি। সেই অবস্থায় যদি আমি তোমাকে ফেলে রেখে দিতাম, তোমায় শেয়াল কুকুরে খেয়ে নিত। আমি মনোজকে বুঝিয়ে দুজনে ধরাধরি করে তোমাকে জঙ্গল থেকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে এলাম। কাল ওই জঙ্গলে হায়নার ডাক শোনা গিয়েছিল। আমি না বাঁচিয়ে রাখলে তুমি এখন কোথায় থাকতে? আপনারাই আমাকে বিছানায় শুইয়ে দিয়ে এসেছেন, ধন্যবাদ। তাহলে বোঝা যাচ্ছে আপনি মানুষ খুন করেন না। আমি মানুষকে মারি না, আমি মানুষকে বাঁচাই। আমি চম্পাকে বাঁচিয়ে তুলেছি। 15 বছর বাদে? চম্পার দেহ যখন শুধু একটা কঙ্কাল ছাড়ার কিছুই নয়। চম্পা অন্য ঘরে জন্মেছে, আমার টানে সে আবার এখানে চলে এসেছে। সে আসতই। আমি সেই মেয়েটির শরীরে চম্পার আত্মাকে ঢুকিয়ে দিয়েছি। এখন সেই চম্পা। একটি মেয়ের সঙ্গে আর একটি মেয়ের চেহারার মিল একটা নিছক আকস্মিক ব্যাপার। একজন মরে গেছে অনেকদিন আগে, আর একজন বেঁচে আছে। এই দুজনে মিলে এক কি হতে পারে? এক কি হতে পারে? চলো, এই দুজনে মিলে এক কি হতে পারে? অসম্ভব। মূর্খ, তুমি কিছুই জানো না। 2 পাতা ইংরেজি পড়ে তোমরা সব জানতা হয়ে যাও। তবে শোনো সব ঘটনা। ছোট রানীর ভাইয়ের সাঙ্গপাঙ্গরা এক রাত্রিরে বিভৎসভাবে খুন করেছিল চম্পাকে। ওই বাড়ির রাজাদের আর কারোর মেয়ে ছিল না, চম্পা একমাত্র মেয়ে। ওই বয়সেই আমার প্রতি চম্পার খুব ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। আমি তার মৃত্যু সহ্য করতে পারিনি। আমি প্রতিজ্ঞা করেছিলাম তাকে বাঁচিয়ে তুলবই। তার দেহটা নিয়ে গিয়ে রেখে দিলাম সুড়ঙ্গের মধ্যে গোপন করে। বহুকাল ওই সুড়ঙ্গের পথ বন্ধ। বড় রাজা আর আমি ছাড়া ওই সুড়ঙ্গের কথা আর কারোর জানা ছিল না। যেখানে বসে আমি দিনের পর দিন সব সাধনা করেছি, আমার সর্বশক্তি প্রয়োগ করেছি, তবু তখন আমি চম্পাকে বাঁচাতে পারিনি। কিন্তু আমি জানতাম চম্পা একদিন অন্য ঘরে জন্ম নেবেই। আমার টানে সে ঠিকই ছুটে আসবে। সে এসেছে কিনা, আমার প্রতিজ্ঞা সার্থক হয়েছে কিনা বলো। অস্বীকার করতে পারবে? যে এসেছে সে চম্পা নয়, সে দেবলীনা। সে তার বাবার সঙ্গে এখানে বেড়াতে এসেছিল। তার চেহারার সঙ্গে চম্পার চেহারার খানিকটা সাদৃশ্য দেখে ওখানকার কোনো লোক আপনাকে খবর দিয়েছে। তারপর আপনি ওই দেবলীনা নামের মেয়েটিকে সম্মোহিত করেছেন। প্রথমবারই দেবলীনাকে ধরে নিয়ে গেলেন না কেন? দ্বিতীয়বার সে আমার সঙ্গে না আসতেও তো পারত। ধরে নিয়ে আসবে কেন? তাকে নিজের থেকে আসতে হবে। ওই মেয়েটিকে তো কেউ জোর করে ধরে আনেনি। সে আগের জন্মের চম্পা, তাই সে নিজের থেকে আমার কাছে এসেছে। প্রথমবার সে ফিরে গেলেও আমি নিশ্চিত জানতাম তাকে আসতেই হবে। সাধু বাবা, আমার মতে এটা কাকতালীয় ছাড়া কিছুই নয়। আমি দেবলীনাকে নিয়ে এসেছি, এবার আমি তাকে ফিরিয়েও নিয়ে যাব। তুমি পারবে না। সে এখন পুরোপুরি চম্পা। সে চিনতেই পারবে না তোমাকে। আমাকে আর তার বাবাকে ছাড়া সে আর কাউকে মানবে না। চম্পার বাবা মেজ রাজা একা একা থাকেন। শুনেছি তিনি অনেকটা পাগলের মতো হয়ে গেছেন। তার ছেলে মেয়ে নেই। একটি মেয়েকে চম্পা সাজিয়ে তার কাছে পাঠালে তিনি হয়তো তাকেই আঁকড়ে ধরবেন। তারপর সেই বৃদ্ধ রাজার টাকা পয়সা সম্পত্তি সব ওই মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে আপনারাই গ্রাস করবেন। এই তো মতলব? পামর, তুই এই কথা বললি? তোর এত বড় সাহস! আমি সর্বত্যাগী সন্ন্যাসী, টাকা পয়সা ছুঁই না, কোনো কিছু সঞ্চয় করি না। লোকেরা ফল মিষ্টি দিয়ে গেলে খাই, যেদিন দেয় না সেদিন কিছুই আহার করি না। তুই আমাকে বললি লোভী? আজ তোকে এমন শাস্তি দেব। বৃদ্ধের আঙুলগুলো লোহার মতন শক্ত। এত জোরে নাক টিপে ধরে যে কাকাবাবু সহজে ছাড়াতে পারলেন না। বাধ্য হয়ে তিনি বৃদ্ধের ঘাড়ে বাঁ হাত দিয়ে জোরে একটা কোপ মারলেন। একটা কাতর শব্দ করে বৃদ্ধ হাত আলগা করে দিলেন। আমার পা খোঁড়া তো, সেই জন্য হাতে জোর বেশি। আপনি শারীরিক শক্তিতে আমার সঙ্গে পারবেন না। আমাকে সম্মোহন করেও বশ করতে পারেননি। বরং আমি আপনাকে যা খুশি শাস্তি দিতে পারি। গুলি করে আপনার ভবলীলা সাঙ্গ করে দিতে পারি। মন দিয়ে আমার কথা শুনুন। গুরুদেব বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন কাকাবাবুর দিকে। একটা ব্যাপার বোঝা যাচ্ছে,
আপনি মানুষ খুন করেন না। আপনি আমাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় ফেলে রাখেননি, বাঁচিয়েছেন। এটাও বুঝলুম যে আপনার টাকা পয়সার প্রতি লোভও নেই, কিন্তু আপনার চেলাদের সে লোভ থাকতে পারে। সে ঠিক আছে, আপনার চেলাদের ধরে গাড়দে পোড়া হবে। তবে আপনিও একটা গভীর অন্যায় করেছেন। রাজার মেয়ে চম্পাকে বাঁচাবার জন্য অন্য একজনের মেয়েকে কেড়ে নিয়েছেন। চম্পা না হয় বেঁচে উঠল, কিন্তু শৈবাল দত্তর মেয়ে দেবলীনা কোথায় গেল? পৃথিবীতে কত মেয়ে জন্মায়, কত মেয়ে হারিয়ে যায়, তার আমি কি জানি? সেই জন্য আমার কোনো দায়িত্ব নেই। আমার চম্পা ফিরে এসেছে, তাকে আমি পূর্বস্মৃতি ফিরিয়ে দিয়েছি, ব্যাস, আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। সাধু বাবা, রাজার কাছে তার মেয়ে যেমন প্রিয়, একজন সাধারণ মানুষের কাছেও তো তার মেয়ে সমান প্রিয়। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে অন্য একজন বাবাকে ফেরত দেবেন, এ কিরকম কথা? এটা ঘোর অন্যায় নয়? তোমার ন্যায় অন্যায় তোমার কাছে থাক। আমি জানি চম্পাই আবার জন্মেছে। ও যারই মেয়ে হোক, ও আবার পুরোপুরি চম্পা হয়ে গেছে। আমি তাকে মন্ত্র দিয়েছি, পৃথিবীর আর কোনো শক্তি নেই ওই মেয়ের দেহ থেকে চম্পাকে বার করে আনতে পারে। ও এরপর থেকে চম্পাই থেকে যাবে? অবশ্যই, অবশ্যই। তোমার পুলিশ, আদালত যেখানে ইচ্ছে ওকে নিয়ে যাও, ও বারবার নিজেকে চম্পাই বলবে। চম্পার সব লক্ষণ ওর চেহারায় স্বভাবে ফুটে থাকবে। সাধু বাবা, বৃদ্ধ হলেই যে মানুষের সবকিছু সম্পর্কে জানা যায় তা ঠিক নয়। সম্মোহনের শক্তি সারা জীবন তো দূরের কথা, একদিন দুদিনের বেশি থাকে না। চম্পা হারিয়ে গেছে। তুমি ছাই জানো, ও মেয়েকে তুমি যত খুশি ডাক্তার বুদ্ধি দেখাও, চম্পাই থাকবে। চম্পা আর কোনো দিন হারিয়ে যাবে না। দেবলীনা, দেবলীনা, একবার ভেতরে আয় তো। সঙ্গে সঙ্গে দেবলীনা এসে ভেতরে ঢুকল। তাকে দেখে আবেগ কম্পিত গলায় গুরুদেব বললেন, এই যে মা চম্পা, তুই এসেছিস, আয় আমার পাশে বস। গুরুদেব, আমি চম্পা নই। আপনার ঘর থেকে বেরোবার সময় একবার যে আমি আছাড় খেয়ে পড়ে গেলুম, তখনই আমার জ্ঞান ফিরে এসেছে। আমি বুঝতে পেরে গেলুম আপনারা আমাকে চম্পা সাজাচ্ছেন। আমি কিন্তু তখন আর আপনাদের বুঝতে দিইনি যে আমি সব জেনে গেছি। তখন অভিনয় করতে লাগলুম। চম্পার অভিনয় করে আমি মনোজবাবুকে ভয় দেখিয়েছি, কাকা বাবু সন্তুদেরও ঠকিয়ে দিয়েছিলাম। কাকা বাবু, আমি কেমন অভিনয় করেছি বলুন? একেবারে পাকা অভিনেত্রী। প্রথমটা আমিও বুঝতে পারিনি। তুই তুই চম্পা নোস? এই লোকটা তোকে চম্পা চম্পা ফিরে আয় মা। আপনি আবার ওকে সম্মোহিত করবার চেষ্টা করবেন না, তাতে কোনো লাভও হবে না। আমার কাছে পিস্তল আছে, তার শব্দ করলে এক মুহূর্তে ওর ঘোর কেটে যাবে। আপনি বরং ওকে আশীর্বাদ করুন। তুই সত্যি চম্পা নোস? না গুরুদেব, আমি তো কলকাতায় থাকি। আমি দেবলীনা দত্ত, আমার বাবার নাম শৈবাল দত্ত। যারা মরে যায় তারা আর ফিরে আসে না, যারা বেঁচে থাকে তাদেরই ভালোবাসতে হয়, স্নেহ প্রেম দিতে হয়। সাধু বাবা, আপনি ভালো মন নিয়ে ওকে আশীর্বাদ করুন। গুরুদেবের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগল। তিনি কম্পিত ডান হাতখানা তুলে দেবলীনার মাথার উপর রেখে বললেন, সুখী হও মা, চিরায়ুষ্মতি হও। তারপরেই গুরুদেব অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কাকাবাবু উঠে দাঁড়িয়ে একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, দেবলীনা, তুই সাধুর মাথায় একটু জল ছিটিয়ে দে তো। বুড়ো মানুষ এতটা মনের চাপ সহ্য করতে পারেনি। একটু সেবা কর, একটু বাদেই জ্ঞান ফিরে আসবে। বাইরে বেরিয়ে এলেন কাকাবাবু। সন্তু, জোজো, দারুকেশ্বর সেখানে দাঁড়িয়ে আছে উদ্গ্রীব হয়ে। সব ঠিক হয়ে গেছে, মনোজটা পালিয়েছে, ওকে ঠিক ধরা যাবে। এই সাধু বাবাকে আর এখান থেকে টানা হেঁচড়া করার কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিক বলেছেন। ওকে আর কিছু শাস্তি দেবেন না, বুঝলেন? পুরো মানুষ আর কদিনই বা বাঁচবেন। কাকাবাবু সামনের দিকে তাকালেন। সুন্দর জ্যোৎস্না উঠেছে আজ। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে জঙ্গল। পাশের ঝর্ণাটা নেমে গেছে একটা রূপোর পাতের মতন। এখানে বেড়াতে এসে এ পর্যন্ত কিছুই দেখা হলো না ভালো করে, এবার দেখতে হবে।
তারপর তিনি সন্তুর কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে সন্তু, তোরা দুজনে এখানে হঠাৎ চলে এলি? তুই বললি কি দরকারি কথা আছে না? কি কথা? কাল রাত্রিরে দিল্লি থেকে নরেন্দ্র ভার্মার স্ত্রী টেলিফোন করেছিলেন কাকাবাবু। খুবই কান্নাকাটি করছিলেন ভদ্রমহিলা। কেন, কি হয়েছে? নরেন্দ্র ভার্মাকে 4 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফেরার পথেই তাকে ধরে নিয়ে গেছে, কোনো সন্ধান নেই। ওর স্ত্রী বললেন আপনাকে একবার দিল্লি যেতেই হবে, আপনি না গেলে উনি ভরসা পাবেন না। আবার দিল্লি? আমার কি কিছুতেই ছুটি পাবার উপায় নেই রে সন্তু? এখানে এসে 2-4 দিন নিশ্চিন্তে বিশ্রাম করবো ভেবেছিলাম। এগিয়ে গিয়ে কাকাবাবু ঝর্ণাটার পাশে বসে পড়লেন। আজলা করে জল তুলে মুখে ছেটাতে ছেটাতে বললেন, আহ, সানডে সাসপেন্সে আজ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে রাজবাড়ির রহস্য। কাকাবাবুর চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র, সন্তু, অগ্নি, দেবলীনা, মোহর, শৈবাল দত্ত, দারুকেশ্বর ওঝা এবং শশাবাবু রাজীব চট্টোপাধ্যায়, জোজো অত্রি, মনোজ অরিজিৎ, দুর্যোধন পুষ্পল, তিসিমা ইভানা, ট্যাক্সি চালক প্রণব, টিচার অরুণিমা। সন্ন্যাসীর চরিত্রে গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রুদ্ররূপ বন্দ্যোপাধ্যায়। বেহালা অতন্দ্রিত রায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে রাজবাড়ির রহস্য।